इस देश में हिंदू मुसलमान बौद्ध आदि आदि आपस में संघर्ष नहीं करेंगे, इसी देश के लिए जिएंगे, इसी देश में मरेंगे। ভিডিও শুরুতে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বহু বাঙালির মনে, বহু মানুষের মনে বহু সংকোচ, বহু প্রশ্ন লুকিয়ে রয়েছে। যেমন ধরুন, আরএসএস কি শুধুই একটা এনজিও? কেন আজ বিশ্বের সবথেকে বড় অর্গানাইজেশন এটা? বহু মানুষ মনে করেন আরএসএস কি নাগপুর থেকে সমস্ত দেশটাকে চালাচ্ছে? আরএসএস এর ভাবনা চিন্তা কি? সারা বিশ্বে এই সংগঠন কিভাবে এত বড় প্রসার ঘটিয়েছে? এই সংগঠন কেন তৈরি করা হয়েছিল? এই সংগঠনের মূল উদ্দেশ্য কি? আরএসএস এর সমস্ত ইতিহাস আর আপনাদের মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। ইউটিউব খুঁজে ঠিকঠাক বাংলাতে বানানো আরএসএস এর উপরে ভিডিও আমি খুঁজে পাইনি, তাই আজকে আপনাদের মন থেকে সমস্ত সংকোচ দূর করতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু থেকে শুরু করা যাক, আর ইতিহাসের পাতা আরএসএস এর জন্মের সময় থেকে খোলা হোক। সাল 1925, দুর্গাপূজার বিজয়া দশমীর দিন নাগপুরে থাকা একজন মানুষ, যার নাম ডক্টর কেশব বলিরাম হেডগেয়ার, তিনি এই বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেন। যে কোনো সংগঠনের কার্যক্রমে যদি সাধারণ মানুষ যোগদান করেন আমরা তাকে সদস্য বলি, কিন্তু আরএসএস এর ক্ষেত্রে যে কোনো কার্যক্রমে সাধারণ মানুষ যদি যোগদান করেন তাকে আরএসএস এর মানুষরা স্বয়ংসেবক বলে। আরএসএস এর প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সমস্ত স্বয়ংসেবকরা ডক্টর কেশব বলিরাম হেডগেয়ারকে ডাক্তারজি নামেই ডাকেন। 1925 সালের আগে ডাক্তারজি ডাক্তারি পড়ার জন্য আমাদের কলকাতায় আসেন। এখানে আসার পর তাঁর বাল গঙ্গাধর তিলকের সঙ্গে পরিচয় হয়, আর সেখান থেকেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে, অনুশীলন সমিতি কি? বাইরে থেকে দেখলে এটা একটা হেলথ ক্লাব, কিন্তু ভিতর থেকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা একটা ব্রিটিশ বিরোধী বিপ্লবী সংগঠন। যে সমস্ত যুবক ইংরেজদের বিরোধী তাদের সবাইকে এই অনুশীলন সমিতিতে যোগদান করানো হতো। অনুশীলন সমিতিতে নতুন যুবকদের মেন্টাল এবং ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হতো, যাতে করে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই ব্যাপারটা দেখার পর ডাক্তারজির খুবই পছন্দ হয়। তিনি ভাবেন, যতক্ষণ না আমাদের দেশের যুবকদেরকে স্ট্রং করতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্রিটিশদের রাজ থেকে বেরোনো যাবে না। 1902 সালের 24শে মার্চ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে অনুশীলন প্রবন্ধের নাম অনুসারে এই অনুশীলন সমিতির নামকরণ করা হয়। অনুশীলন সমিতিতে যোগ দেওয়ার সাথে সাথে কেশব বলিরাম হেডগেয়ার তিনি কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন। 1921 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলন যখন দেশে ভীষণভাবে বিকাশ ঘটে, তখন এই ডক্টর কেশব বলিরাম হেডগেয়ারও সেই আন্দোলনেরই একটা অংশ ছিলেন। অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য তখন ইংরেজ সরকারের উপাধি এবং যে কোনো পদ বর্জন, ইংরেজদের যে কোনো প্রতিষ্ঠান বর্জন, ইংরেজদের আদালত বর্জন, বিদেশি পণ্য এবং কাপড়ের বদলে দেশীয় পণ্য এবং খাদির ব্যবহার। এর সাথে সাথে ডাক্তারজি 1922-এর কংগ্রেসের নাগপুর অধিবেশন এবং 1925-এর কলকাতা অধিবেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যাতে করে তিনি একটা নতুন সংগঠন তৈরি করলেন? কেন কংগ্রেস থেকে তিনি দূরত্ব বাড়িয়ে নিজে থেকে আরএসএস এর স্থাপনা করলেন? কারণটা খুব ছোট হলেও গুরুত্বটা বিরাট। সেই সময় কংগ্রেস মুসলিমদের নিয়ে তুষ্টিকরণের রাজনীতি শুরু করে। এক কথায় বলতে হলে এখান থেকেই ডাক্তারজির মন ভেঙে যায়। ব্যাপারটা এরকম হয়, তুরস্কতে খালিফা সরকার পড়ে যাওয়ার পর ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলনে যোগ দিতে শুরু করে, আর মুসলিমদেরকে খুশি রাখার জন্য কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন করে। এখানেই ডাক্তারজির মনে হয়, যেখানে নিজের দেশই পরাধীন, যেখানে নিজের দেশেই আন্দোলন চলছে, সেখানে বাইরের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে এত মাথা ব্যথা কেন? এই সমস্ত ব্যাপার নিয়েই ডাক্তারজির সঙ্গে মতের পার্থক্য তৈরি হয়, আর সেই জন্য তিনি কংগ্রেসের বিচারধারা এবং রাজনৈতিক দিক থেকেও আস্তে আস্তে দূরে সরে যান। কংগ্রেস থেকে সরে যাওয়ার পর বহু রকম প্রশ্ন ডাক্তারজির মনে তৈরি হয়। যে দেশে হিন্দু এত শক্তি সম্পন্ন ছিল, সমৃদ্ধ ছিল, একটা সোনার দেশ, সে কি করে অন্যের গোলাম হয়ে গেল? ওনার আরও মনে হয়
হিন্দুরা জাতি, বর্ণ এবং ভাষাতে ভাগ হয়ে গিয়েছে, যার কারণে তারা আজকে অন্যের গোলামি করতে শুরু করেছে। এই সমস্ত ব্যাপার মনে হওয়ার পর তিনি একটা সিদ্ধান্তে আসেন। ডাক্তারজি স্বপ্ন দেখেন এমন একটা সংগঠন তিনি তৈরি করবেন যেটা ভারতের আদি নিবাসী হিন্দুদেরকে একত্রিত রাখবে। এই সংগঠনের মাধ্যমে হিন্দুদেরকে এক এক করে সংগঠিত করবেন, ভবিষ্যতে যেন কোনো দেশ হিন্দুদের গোলাম না বানাতে পারে। এই জন্য 1925-এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর প্রতিষ্ঠা তিনি করেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণ। যে ব্যক্তি RSS এ যোগদান করে তাকে মেন্টালি, ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি শক্ত করে তোলা হয়। এই সংগঠনের আরও লক্ষ্য নিজের দেশের প্রতি দেশভক্তি এবং হিন্দু সনাতন ধর্মের প্রতি গর্বিত উপলব্ধি করা। আজ গোটা ভারতবর্ষে ৭৩,০০০-এরও বেশি শাখা চলে RSS এর। এবার আপনার হয়তো মনে হবে সেখানে কি শেখানো হয়। বিভিন্ন রকমের খেলাধুলা, গান, সূর্য প্রণাম, বিভিন্ন কাহিনী, এছাড়াও যোগাসন এবং বক্তা নির্মাণ করা হয়। চলুন এবার জানা যাক সংঘ সারা বিশ্বে কি করে এত প্রসার ঘটালো, কেন সারা বিশ্বে আজ সব থেকে বড় সংগঠন এটা। 1925 সালে যখন সংঘের প্রতিষ্ঠা হয় তখন সংঘকে শোনার এবং জানার জন্য মাত্র 5 জন মানুষ এসেছিলেন, কিন্তু আজকে সংঘের স্বয়ংসেবকের সংখ্যা কোটি ছাড়িয়েছে। আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই সংঘই ভারতকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকেও দিয়েছে। তাই RSSকে আমরা কিং মেকারও বলতে পারি। সংঘ স্থাপনা হওয়ার পরই সংঘেরই বেশ কিছু যুবক দেশের আলাদা আলাদা প্রান্তে গিয়ে সেখানে কাজ শুরু করে, আর এই কারণেই RSS এর শাখা বিভিন্ন শহরে খুলতে শুরু করে। ধীরে ধীরে সারা দেশে সংঘের কার্যক্রম শুরু হয়। সংঘকে বিস্তার করার প্রধান হাতই সংঘেরই বিদ্যার্থীদের। এখনো পর্যন্ত সংঘের মধ্যে বিস্তারক, বিশ্ববিদ্যালয় প্রমুখ এরকম অনেক পদ দেখতে পাওয়া যায়। এই বিস্তারের ব্যাপারটা আপনি যখন কাছ থেকে দেখবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে সংঘ কাজ। এইভাবে সংঘ কাজ ছড়িয়ে পড়ার কিছু কারণ আছে। BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে মাননীয় মদন মোহন মালভিয়া তিনি পারমিশন দেন ইউনিভার্সিটির মধ্যে সংঘের কার্যালয় প্রতিষ্ঠা করার জন্য, আর এখান থেকেই সংঘের একটা বিরাট লাভ হয়। BHUতে যে সমস্ত ছাত্ররা পড়তো তারা শাখাতে যোগদান করে। ধীরে ধীরে BHUতে যে শাখা তৈরি হয়েছিল সেটা আরও বড় হয়। পরবর্তীতে এই সমস্ত ছাত্ররা যখন নিজে নিজের গ্রামে যায় তখন সেই সমস্ত গ্রামে সংঘের শাখা চালু হয়। ডাক্তারজি যখন BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যান তখনই তার সঙ্গে সংঘের উত্তরাধিকারীর পরিচয় হয়। নামটা মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকার, সংক্ষেপে গুরুজি। ডক্টর কেশব বলিরাম হেডগোয়ারের সঙ্গে মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকারের যখন পরিচয় হয় ডাক্তারজি বুঝতে পারেন এই মানুষ কোনো সাধারণ মানুষ নয়। গুরুজি অর্থাৎ মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকার তিনি ছিলেন BHUরই জুলজির প্রফেসর। এই গুরুজি 1940 সাল থেকে RSS এর কমান্ড সামলান, যাকে আমরা দ্বিতীয় সরসংঘ চালক বলে জানি। গুরুজি সরসংঘ চালক হওয়ার পরই অর্থাৎ 1940 থেকে 1973 পর্যন্ত সংঘকে তিনি ভীষণভাবে বিস্তার করেন। যেদিন থেকে গুরুজি সরসংঘ চালক হন অর্থাৎ 1940 সাল থেকে প্রত্যেক বছরে 2 বার তিনি ভারত ভ্রমণ করতেন। এই ব্যাপারটা নিয়ে একটা কাহিনী আছে। একজন ভদ্রলোক গুরুজিকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি তো সারা ভারতবর্ষ বছরে 2 বার করে ঘুরে বেড়ান, তাহলে আপনার আসল বাড়ি কোথায়? গুরুজি হেসে উত্তর দেন, রেলগাড়ির কামরাই আমার ঘর। 1925 থেকে 2026 পর্যন্ত মোট 6 জন সরসংঘ চালকের দায়িত্বভার সামলেছেন। এই 6 জনের মধ্যে 6 জনই যথেষ্ট শিক্ষিত এবং এডুকেটেড পারসন। প্রথম ডক্টর কেশব বলিরাম হেডগোয়ার, তিনি ছিলেন নিজেই একজন ডাক্তার। দ্বিতীয় প্রফেসর মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকার, তিনি ছিলেন BHU জুলজির প্রফেসর। তৃতীয় সরসংঘ চালক ছিলেন মধুকর দত্তাত্রেয়, তিনি ছিলেন একজন LLB। চতুর্থ রাজেন্দ্র সিং, এলাহাবাদ ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের হেড। পঞ্চম KS সুদর্শন, যিনি
টেলিকম ইঞ্জিনিয়ার ছিলেন। ষষ্ঠ অর্থাৎ বর্তমান আরএসএস এর সরসংঘ চালক ডক্টর মোহন ভাগবত, যিনি একজন নিজেই পশু চিকিৎসক। এই ঘটনা স্টাডি করতে গিয়ে আমি বুঝলাম সরসংঘ চালক হওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়। যে স্বয়ংসেবক এই কার্যভার সামলান তিনি সারা জীবন বিবাহ করতে পারেন না। এই ব্যক্তিকে তার পরিবার ত্যাগ করতে হয়। তার পরিবার একমাত্র সংঘ। সারা জীবনটা সংঘের প্রচার এবং বিস্তারেই দিয়ে দেন। এক কথায় বলা যেতেই পারে সংঘের জন্য এবং দেশের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন। চলুন এবার দেখা যাক আরএসএস এর সংগঠন কতটা বড়। সংঘের আজকের দিনে দাঁড়িয়ে ৫৫টারও বেশি বিবিধ সংগঠন রয়েছে, যার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, এবিভিপি, সেবা ভারতী, এছাড়াও বিদ্যা ভারতী, যার মধ্যে ৩০,০০০-এরও বেশি সরস্বতী শিশু মন্দির গোটা দেশে চলে। আদিবাসী মানুষদের জন্য চলে বনবাসী কল্যাণ আশ্রম, আর ব্যবসাদারদের জন্য লঘু উদ্যোগ ভারতী। এছাড়াও ৫৫টারও বেশি সংগঠন আরএসএস এর সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়াও মহিলাদের জন্য আরও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবিকা সমিতি। এখন আরএসএস শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্বে প্রসার ঘটেছে। ১৯৪৬ সালে কেনিয়ার মুম্বাসা শহরে বিদেশের মাটিতে প্রথম আরএসএস এর শাখা হয়। আর আজ আমেরিকার সাথে সাথে ইউরোপ এবং আফ্রিকারও বিভিন্ন দেশে আরএসএস এর শাখা চলে। চলুন এবার জানা যাক ভারতের ইতিহাসে আরএসএস এর ভূমিকা কি আছে। সোজা ভাষায় বলতে গেলে ভারতের জন্য আরএসএস কি কাজ করেছে। সংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাষ্ট্রীয় অর্থাৎ ন্যাশনাল লেভেলেও বহু কাজ করেছে আরএসএস। সংঘ প্রতিষ্ঠা হওয়ার সময় অর্থাৎ ১৯২৫-এ ভারতবর্ষ ছিল ইংরেজদের গোলাম, আর প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম ইভেন্ট ছিল স্বাধীনতা। আমরা সবাই জানি তখন দেশ ভাগ হয়েছিল, আর এই দেশ ভাগের বিপক্ষে ছিল সংঘ। সংঘের আইডিওলজি ছিল সাংস্কৃতিক অখণ্ড ভারত। সংঘ কখনোই চায়নি যে ভারতকে এইভাবে ভেঙে বিভক্ত করা হোক। সংঘ যখন দেশের বিভাজন রুখতে পারল না, তখন দুস্থ, দরিদ্র এবং দেশ ভাগের সময় যারা বাসস্থান হারিয়েছে সেই সমস্ত মানুষদেরকে সংঘের পক্ষ থেকে ভীষণভাবে সাহায্য করা হয়। ১৯৪৭-এর ১৪ই আগস্ট রাষ্ট্রীয় সেবিকা সমিতির অধ্যক্ষ মাননীয়া লক্ষ্মীবাই কলকর তিনি ভারত থেকে বিমানে করে পাকিস্তানের করাচিতে গিয়ে ১২০০ জন সেবিকাকে সেখান থেকে সুরক্ষিতভাবে ভারতে নিয়ে আসেন, এবং ভারতে নিয়ে আসার পর ১২০০ জন সেবিকার প্রত্যেকজনকে তিনি নিজস্ব জীবনযাপনের ব্যবস্থা করে দেন। দেশভাগের ভয়ঙ্কর দিনগুলোতে আরএসএস এর পক্ষ থেকে সাধারণ মানুষের সাহায্যের জন্য ৩,০০০-এরও বেশি সারা ভারতবর্ষে শিবির খোলা হয়। এই সময় দেশভাগের সাথে সাথে আরও বড় একটা প্রবলেম তৈরি হয় কাশ্মীরকে নিয়ে। ১৯৪৭-এ সর্দার বল্লভভাই প্যাটেল তিনি সংঘের দ্বিতীয় সরসংঘ চালক গুরুজিকে কাশ্মীরের রাজা হরি সিংয়ের সঙ্গে কথা বলতে পাঠান। অর্থাৎ এখান থেকে এটাই বোঝা যায় এখন যে কাশ্মীর ভারতের অংশ, তার মধ্যেও আরএসএস এর বিশেষ ভূমিকা আছে। সংঘ দেশ বিভাজন রুখতে পারেনি ঠিকই, কিন্তু ভারতের যে সমস্ত রাজ্যে পর্তুগাল ছিল সেই সমস্ত রাজ্যে গিয়ে পর্তুগালকে তাড়িয়ে সেখানে সংঘই স্বতন্ত্র প্রতিষ্ঠা করে। অর্থাৎ ১৯৫৪-তে দাদরা নগর হাভেলি এবং সিলবাসাতে সেখানে আন্দোলন করে স্বয়ংসেবকরাই সেখানে স্বতন্ত্র প্রতিষ্ঠা করে ভারতের হাতে তুলে দেয়। এই সমস্ত ব্যাপার চলতে চলতে একটা বড় ঘটনা হয়। সালটা ১৯৬২, ভারত এবং চীনের যুদ্ধ। এই যুদ্ধের সময় আরএসএস এর স্বয়ংসেবকরা বহু সেনাকর্মীদের কাছে রেশন পৌঁছে দেয়, তার সাথে সাথে বহু সৈন্য পরিবারদেরও সাহায্য করে। এই কাজের জন্য তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এতটাই প্রভাবিত হন যে ১৯৬৩ সালে গণতন্ত্র দিবসের দিন আরএসএস এর সমস্ত স্বয়ংসেবকদের তিনি আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণে ২,০০০-এরও বেশি স্বয়ংসেবকরা ইউনিফর্ম পরে প্যারেডে অংশগ্রহণ করে। এরপর থেকে যতবারই যুদ্ধ হয়েছে, ১৯৬৫, ১৯৭১ বা ১৯৯৯, প্রত্যেকটি যুদ্ধে আরএসএস এর কার্যকর্তারা বিভিন্ন রকমভাবে সাহায্য করে। যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, দিল্লির ট্রাফিক সিস্টেম কন্ট্রোল, কাশ্মীরের এয়ার স্ট্রিপ থেকে বরফ পরিষ্কার করা। সালটা ১৯৯০। বহু মানুষের মুখে শোনা যায়
শ্রী রাম জন্মভূমি আন্দোলনেও ভিতর থেকে আরএসএস এর হাত ছিল। সামনে থেকে কিছু না করেও বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপিকে সমর্থন করে এই আন্দোলনকে আরএসএসই এগিয়ে নিয়ে যায়। ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকেই যতবারই বড় বড় ঘটনা ঘটেছে ততবারই আরএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি করোনা মহামারীর সময়ও সংঘ বহু জায়গাতে অক্সিজেন এবং রেশনের ব্যবস্থা করে। শুধুমাত্র ভারতে নয়, নেপাল, শ্রীলঙ্কা ছাড়াও বহু দেশে সংঘ সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। চলুন এবার জানা যাক আরএসএসকে কেন 3 বার ব্যান করা হয়েছিল। প্রথম ব্যান করা হয় 4 ফেব্রুয়ারি 1948। আমরা প্রায় সকলেই জানি 30শে জানুয়ারি 1948 নাথুরাম গোডসে দ্বারা যখন গান্ধী হত্যা হয় তখন কেন্দ্র সরকার ভেবেছিল গোডসে আরএসএস এর সদস্য, সেই জন্য প্রথমবার আরএসএস এর ওপর প্রতিবন্ধকতা লাগানো হয়। এই ব্যান লাগানোর পরেই সংঘের বহু স্বয়ংসেবক এবং গুরুজিকেও গ্রেপ্তার করা হয়। প্রতিবন্ধকতা প্রায় 18 মাস চলে, অর্থাৎ 1.5 বছর। কিন্তু তদন্ত হওয়ার পর সংঘের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ না থাকার জন্য সংঘের প্রতিবন্ধকতাকে তুলে নেওয়া হয়। 1975 সালের ইমার্জেন্সির সময় দ্বিতীয়বার ব্যান করা হয় সংঘকে, কিন্তু ইমার্জেন্সি শেষ হওয়ার সাথে সাথেই এই ব্যানকেও তুলে নেওয়া হয়। পরবর্তীকালে বাবরি ঢাঁচা ভাঙার সময় তৃতীয়বার ব্যান করা হয় সংঘকে, কিন্তু প্রতি ক্ষেত্রেই নিষেধাজ্ঞা প্রত্যাহার বা আদালতে গিয়ে খারিজ হয়ে যায়। আরএসএস এর মুখ্য উদ্দেশ্য প্রত্যেকটা ভারতবাসীকে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক রূপে শক্ত করা। ভারতের প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কি ভূমিকা ছিল আর এখন কি ভূমিকা আছে, এটা আরও বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী শাখার মাঠে আপনাকে যেতে হবে। সেখানে গেলেই আপনি বুঝতে পারবেন খেলাধুলা থেকে শরীরচর্চা, দেশভক্তি থেকে আধ্যাত্মিকতা, সমস্ত বিষয়ে আপনিও পারদর্শী হয়ে উঠবেন। বাঙালির প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসুর নেতৃত্বে গড়ে ওঠা অনুশীলন সমিতিতে যোগ দেওয়া সেই ছেলেটাই, অর্থাৎ ডক্টর কেশব বলিরাম হেডগোয়ারই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা। যে ছেলেটা পুলিন বিহারী দাসের নেতৃত্বে কোকেন ছদ্মনামে গোপন বিপ্লবী কার্যক্রম এবং অস্ত্র সংগ্রহের সঙ্গে যুক্ত ছিল, সেই ছেলেটাই আরএসএস এর প্রতিষ্ঠাতা। মাত্র 5 জন মানুষকে নিয়ে শুরু হওয়া সংঘ আজ বিশ্বের সবথেকে বড় সংগঠন। এই ভিডিওটা করার একমাত্র কারণ বাংলার মানুষ এবং বাঙালি সবাই সংঘকে জানুক এবং চিনুক। আজকে সংঘের ইতিহাস জানার পর আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।